আন্দোলনকারীদের সরাতে পুলিশের লাঠিচার্জ, পাল্টা ইট বৃষ্টি। দেখুন একবার সেই ছবিটা, রণক্ষেত্র পরিস্থিতি হাওড়া এই মুহূর্তে। বাংলার নারীকে নিরাপত্তা দিতে পারে না, নিজের নিরাপত্তার জন্য হাজার হাজার লোকের নির্দেশনীয় ইমিডিয়েট তার শরৎ চ্যাটার্জি রোডের ওপর কিন্তু এই আন্দোলন চলে এসছে, এই মিছিল। আপনি একটা মেয়ে, লজ্জা করুন, ঢাকা মারছেন। দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াশেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল পদত্যাগ করুন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরের দিন পদত্যাগ করুন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে পদত্যাগ করেন তার জবাব চায় বাংলা। আমি আজ অনুরোধ করছি সেই সমস্ত মানুষকে যারা জবাব চায় বাংলা দেখেন, তাদের মধ্যে থেকে অনেকে হয়তো তৃণমূল কংগ্রেস করেন, আমি আজ অনুরোধ করছি যে সমস্ত পার্টি অফিসগুলোতে জবাব চায় বাংলা এই মুহূর্তে খোলা রয়েছে। ময়ূকের গলা যারা পাচ্ছেন, একটু একটু থেমে যান, অন্য চ্যানেলে যাওয়ার আগে শুনে যান। আমি আজ অনুরোধ করছি সেই সমস্ত ক্লাব সংগঠকদের, আমি অনুরোধ করছি আমার বিরোধীদেরকে, আমি অনুরোধ করছি আমার সমালোচকদেরকে, ময়ূককে যারা লাগাতার প্রতিদিন ট্রোল করেন, সেই সমস্ত বাচ্চা ছেলেমেয়েকে আমি অনুরোধ করছি আজ থেমে যেতে, শুনে যেতে। যে ছবিগুলো আজ দেখলাম, ছবিগুলো একদিকে দেখাবো এবং তার পাশাপাশি একটা আক্ষেপ নিয়ে আজ জবাব চায় বাংলা শুরু করব। আজ যে পুলিশ রয়েছে আমাদের রাজ্যে, আজ যে পুলিশের উপস্থিতি রয়েছে, এটা টের পেলাম। এবং আজ সত্যি বলছি, আজ রাগ করছি না, আজ চিৎকার করছি না, আজ চোখে চোখ রেখে প্রশ্ন করার থেকেও আজ অনুশোচনা করছি। আমি অনুশোচনা করছি, অভয়ার মা অনুশোচনা করছে, আমার চারপাশে যারা মায়েরা আছে, মেয়েরা আছে, তারা অনুশোচনা করছে। যে পরিমাণ পুলিশ, যে পরিমাণ বলপ্রয়োগ হলো, যে পরিমাণ লাঠিচার্জ হলো, যে পরিমাণ জলকামান ব্যবহার হলো, সেই জলকামান, লাঠিচার্জ, সেই পরিমাণ পুলিশ যদি অভয়াকে বাঁচাতে সেদিন ব্যবহার করা হতো, অভয়া হয়তো মারা যেত না, এই সঞ্জয়রা হয়তো অভয়াকে মেরে ফেলতে পারতো না। এ পরিমাণ পুলিশ 9ই আগস্ট ছিল না, 27শে আগস্ট এ পরিমাণ পুলিশ ঝাঁপিয়ে পড়ে প্রমাণ করলো নবান্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আরজিকর হাসপাতালের থেকে। কারণ আরজিকর হাসপাতালে যেদিন দাপিয়ে বেড়াচ্ছিল গুন্ডারা, দাপিয়ে বেড়াচ্ছিল দুষ্কৃতীরা, সেদিন এই পরিমাণ পুলিশ ছিল না। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই ছবি আপনাদের স্পষ্ট করে, একদিকে আরজিকরের ছবি, সেদিন তছনছ করতে সাহায্য করেছিল কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভাকে বাঁচাতে 10 তলা, 12 তলা, 13 তলা, 14 তলাকে বাঁচাতে যে পরিমাণ পুলিশ ব্যবহার করা হলো, তাতে একটা আশ্বস্ত বাংলার মানুষ হয়েছে যে এই পরিমাণ পুলিশ আমাদের আছে। আমাদের মেয়েদেরকে হয়তো ভিভিআইপি প্রোটেকশন দেওয়ার জন্য এই পরিমাণ পুলিশ ব্যবহার করা হয় না, কিন্তু কোনো একজনকে প্রোটেকশন দেওয়ার জন্য, কোনো এক পার্টিকে প্রোটেকশন দেওয়ার জন্য, কোনো এক মা মাটি মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য এই পরিমাণ পুলিশ ব্যবহার করা যায়। এই পরিমাণ পুলিশ ব্যবহার করা, একদিকে আরজিকরের ছবি, অন্যদিকে আজ নবান্নের ছবি। বারবার বলছি, এই পরিমাণ পুলিশ যদি আরজিকরে থাকতো, নবান্ন তছনছ করে দেওয়া হতো না। কোটি কোটি টাকার ওষুধ, ভেন্টিলেটর মেশিন তছনছ করে দেওয়া হতো না। এবং সেদিন পুলিশ আমাদেরকে একটা কথা বলেছিলেন, পুলিশ কমিশনার, যে পুলিশ কমিশনার পুলিশিং বাদে সবকিছু পারেন, বিনীত গোয়েল সেদিন আমাদেরকে উল্টে প্রশ্ন করেছিলেন, 10,000-এর মব এলে কি করব?
বিনীত গোয়েলকে তারপর থেকে লাগাতার আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছি 10,000-এর মব এলে ঠিক কি করা উচিত। আজ চোখে আঙুল দিয়ে বিনীত গোয়েল দেখিয়ে দিলেন 10,000-এর মব না আসলেও, 5,000-এর মব আসলেও, 1,000-এর মব আসলেও ঠিক কতগুলো পুলিশ প্রোটেকশন, কতগুলো ঝালাই করা ব্যারিকেড, কতগুলো কন্টেনার, কতগুলো পুলিশ, কতগুলো বন্দুক, কতগুলো অস্ত্র, কতগুলো শস্ত্র, এই সমস্ত কিছু ব্যবহার করা যায় এবং এটা কলকাতা পুলিশ পারে। আসলে সেদিন রাতে হয়তো কলকাতা পুলিশ আর.জি. করকে বাঁচাতে চায়নি, সে রাতে হয়তো সঞ্জয় যে রক্ষক সে ভক্ষক হচ্ছিল যখন তখন সঞ্জয় যারা বন্ধু বান্ধব পুলিশে আছে তারা প্রত্যেকে সমানভাবে দোষী, কারণ তারা অভয়াকে মেরে ফেলতে চেয়েছিল। আজ অভয়া কাল আপনার বাড়ির মেয়ে, পরশু আমার বাড়ির মেয়ে। রুখে দাঁড়াতে হবে, নয়তো নবান্ন বাঁচাতে পুলিশেরা ব্যস্ত থাকবে আর এই সঞ্জয়দেরকে খুলে রাখা হবে, ছেড়ে রাখা হবে আমাদের বাড়ির মায়েদের মেয়েদেরকে সর্বনাশ করে দেওয়ার জন্য। সেদিন পুলিশ কমিশনারের প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার অংশটা একবার শোনাবো। স্যার, এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও কেন এটা হলো? কিভাবে হতে পারে? আপনি তো দেখেছেন তো 10,000-এর মহলে কি করতে হয়, আপনি তো দেখেছেন তো, কি আপনি ছিলেন না কি করে র্যানস্যাক হয়, আপনি নিজে পিকচার দেন। একে বলে নিধিরাম সর্দার পুলিশ, নিধিরাম সর্দার পুলিশ। 10,000-এর মব থাকলে পুলিশ কি করতে পারে সেটা পুলিশ আজ দেখিয়েছে। 50,000-এর মব থাকলে পুলিশ কি করতে পারে সেটা পুলিশ আজ দেখিয়েছে। পুলিশ হাওড়া ব্রিজকে খাঁচায় পরিণত করেছে। খাঁচা, সে খাঁচাতে না ঢুকতে পারবেন না বেরোতে পারবেন। এবং পুলিশ আসলে সেদিন যে সেমিনার রুম সেটাকে সিল করে দিতে পারেনি, আজ 10 কিলোমিটার, নবান্ন থেকে 10 কিলোমিটার সিল করে দিয়েছে। এই পুলিশকে রাজ্যের ভার দিয়েছে বিনীত গোয়েল, এই পুলিশকে রাজ্যের ভার দিয়েছে রাজীব কুমার ডিজি, আর তাদের মাথার উপরে আছে মমতা ব্যানার্জি। তার পদত্যাগ বাংলার মানুষ চায়। দেখুন এই ছবিগুলো, এই মুহূর্তে গোটা বাংলার ছবি এই মুহূর্তে একটা মাল্টি উইন্ডোতে আমি ধরার চেষ্টা করেছি। লড়াইটা ঘোষণা হয়ে গেছে, জনতা বনাম মমতার এই পুলিশ। জনতা একদিকে, মমতা ব্যানার্জির পুলিশ আরেকদিকে। এই পুলিশ অভয়দেরকে বাঁচাতে পারে না, এই পুলিশ সঞ্জয়দেরকে বাঁচানোর চেষ্টা করে, এই পুলিশ সন্দীপদের বাঁচানোর চেষ্টা করে, এই পুলিশ মমতা ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করে। আপনার জন্য এই পুলিশ নেই, স্পষ্ট। পুলিশ আবারও কাঁদানে গ্যাস ছুড়লো, ইট ছুটে আসছে, কাঁদ আসছে, ইট ছুটে আসছে, ইট ছুটছে, ইট, কাঁদানে গ্যাস, আবারও কাঁদানে গ্যাস, আবারও কাঁদানে গ্যাস। কাঁদানে গ্যাস সেদিন কেন ছোড়া হয়নি প্রথম থেকে? আমি একবার আপনাদেরকে দেখাতে চাই এই বাংলাতে আজ ঠিক কি কি জিনিস আমরা দেখলাম। দেখুন এই জনতা বনাম মমতার পুলিশের এই লড়াই ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে। দেখুন এই মুহূর্তে নবান্ন, ভালো করে দেখুন নবান্ন, এই নবান্নকে প্রোটেক্ট করার জন্য পুলিশ ব্যারিকেডটা করছে। দেখুন চলছে 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 হাওড়া শহর। এইবার এই শহর থেকে নদী পথ পেরিয়ে, অর্থাৎ বিদ্যাসাগর সেতু, সেই বিদ্যাসাগর সেতু পেরিয়ে চলছে ব্যারিকেড চলছে হেস্টিংসে এসে। ভালো করে দেখি পিকচারটা। হেস্টিংস অর্থাৎ 10 থেকে 12 কিলোমিটার দূরে নবান্নকে বাঁচাতে, নবান্ন প্রোটেক্ট করতে। নবান্ন কোনো ক্রাইম সিন নয়, নবান্ন কোনো ক্রাইম স্পট নয়, নবান্নকে বাঁচাতে দেখুন এই মুহূর্তে বিদ্যাসাগর থেকে হেস্টিংস হয়ে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরোটা ব্যারিকেডে 6 লাভ করে দিল। আবার ভিক্টোরিয়া থেকে হেস্টিংস 3.9 কিলোমিটার, ব্যারিকেডে 6 লাভ। আচ্ছা আরেকটা রুট এই নবান্নকে বাঁচাতে, সব নবান্নকে বাঁচাতে, বিশ্বাস করুন। দেখুন এবার হাওড়া ব্রিজ কতটা নির্লজ্জ পুলিশ হতে পারে, কতটা ঠক ঠক করে কাঁপতে পারে বিনীত গোয়েলের পুলিশ। দেখুন নবান্ন, এই নবান্নকে বাঁচাতে
গুটি 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 পায় 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 10, 12, 13, 14, 15, 16, 18 কিলোমিটার বোধহয় প্রায় মুড়িয়ে ফেলা হলো। সেমিনার রুমের 11 ফিট আপনারা প্রোটেক্ট করতে পারলেন না, সেমিনার রুমটাকে লক করতে পারলেন না। লজ্জা লাগা উচিত। কলকাতা পুলিশকে বলছি, আজকে কলকাতা পুলিশ যারা জবাব চায় বাংলায়, ময়ূককে দেখছে, আপনি দয়া করে একবার আপনার মেয়েকে, আপনার কন্যা সন্তানকে, আপনার স্ত্রীকে, আমার স্ত্রী, আমার কন্যা সন্তান, গোটা বাংলার মেয়েদেরকে একবার জিজ্ঞেস করুন, প্লিজ জিজ্ঞেস করুন যে এই জিনিসটা সেদিন আরজি করে করা যেত না। এই লেভেল অফ প্রোটেকশন, এভাবেই ক্রাইম সিন, এভাবেই হাই সিকিউরিটি জোনে প্রোটেকশন দিতে হয়, ঠিক করেছেন আজকে, কিন্তু সেদিন ভুল করেছিলেন, আরজি করে ভুল করেছিলেন। ক্রাইম সিন যেদিন অভয়া খুন হলো, এই জায়গায় খুন হয়েছে, আপনি বলছেন এখানে তর্ক বিতর্ক করছেন, লজ্জা লাগা উচিত। সেদিন যদি আপনারা এভাবে আরজি করকে মুড়িয়ে দিতে পারতেন, আজ আরজি করের এই অবস্থা হতো না, হতো না, হতো না। সেদিন আরজি করকে আপনারা ঠিক কি করেছিলেন জানেন? আরজি করকে আপনারা হুলিগানদের হাতে ছেড়ে দিয়েছিলেন যাতে তছনছ করে সমস্ত প্রমাণ লোপাট করে চলে যেতে পারে এই হুলিগানরা। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এখনো যদি পদ আঁকড়ে বসে থাকেন স্বাস্থ্যমন্ত্রী হয়ে, এর থেকে হতাশাজনক, দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে রাজ্যের মানুষ। দেখুন সেই দিন আপনার সাধের আরজি কর হাসপাতালকে ঠিক কি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কিছু গুন্ডার হাতে ছেড়ে দিয়ে। দেখবো সেদিনের চিত্র। এই মুহূর্তে আমি ঢুকছি এবং দেখো কাঁচ তছনছ করা হয়েছে। এটা গোটা পৃথিবীর এই মুহূর্তে দেখা উচিত, গোটা দেশের দেখা উচিত এই মুহূর্তে। এরা কারা যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি? দেখো অ্যাডমিশন টিকিট কাউন্টার, এই মুহূর্তে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের ছবি এভাবে পড়ে রয়েছে। টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার, এবং আমি জানিও না এখানে হয়তো ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে। এখানে অনেক কিছু, আরো ফ্যান দেখো, আমি শুধু শম্ভুকে বলবো ফ্যানগুলো দেখাতে। এখানে দামি দামি মেশিন রয়েছে, ভেন্টিলেশন মেশিন, মনিটরিং মেশিন। এইটা হচ্ছে এইচডিইউ ওয়ার্ড, এখানে অবজারভেশনে রাখা হয়। এই এইচডিইউ ওয়ার্ডের অবস্থা দেখো এই মুহূর্তে আমি দেখাচ্ছি। এই কিচ্ছু বাকি নেই, জাস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে, ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে। আরো দেখাবো। এটা প্যালেস্টাইনের নয়, যেই বুদ্ধিজীবীরা বলেন প্যালেস্টাইন নিয়ে কথা বলেন, কলকাতা নিয়ে কথা বলুন। এই হচ্ছে কলকাতার অবস্থা। জনতা বনাম মমতা, মমতার পুলিশ বনাম মানুষ, লড়াইটা একেবারে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে। এবং বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজ যেভাবে নবান্নকে প্রোটেক্ট করার জন্য 10 কিলোমিটার জায়গা জাস্ট মুড়িয়ে ফেলেছে নিরাপত্তায়, সেদিন যদি করতে পারত আরজি কর হাসপাতালে এই ঠিক ভিড়টা হতো না। দেখুন এই মুহূর্তে যে ভিড়টা, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, সেদিন যদি ক্রাইম স্পটকে, অর্থাৎ যেখানে ক্রাইম হয়েছে অকুস্থল, সেই অকুস্থলকে এভাবে আজকে যেভাবে নবান্নকে সিল করে দেওয়া হলো, সেই দিন যদি নবান্নকে সিল করে দেওয়া হতো, সেদিন যদি আরজি করকে সিল করে দেওয়া হতো, আজ হয়তো এভাবে দৌড়াতে হতো না সিবিআই অফিসারদেরকে। সিবিআই এর অফিসাররা তাজ্জব বনে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট তাজ্জব বনে যাচ্ছে। একের পর এক এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। দেখুন চিড়িয়াখানায় এসেছে মনে হচ্ছে, পিকনিকে এসেছে মনে হচ্ছে, ঠিক ভিড় বনগা লোকালে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আসলে দাঁড়িয়ে রয়েছে অভয়া, যার দেহটি পড়েছিল তখনও, সেই দেহটির পাশে সেই সেমিনার রুমের মধ্যে। লজ্জা লাগা দরকার। এরপরেও যুক্তি সাজাচ্ছে। আমি প্লাজমা গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করব, কিন্তু তার আগে আমি এই যে ঘরের মধ্যে, সেমিনার রুমের মধ্যে কি করে এত ঠিক ভিড় হলো তা নিয়ে আইপিএস ম্যাডাম, ইন্দিরা ম্যাডাম, তিনি ঠিক কি বলেছিলেন, কি যুক্তি কলকাতা পুলিশ নির্লজ্জভাবে সাজিয়েছিল। বিনীত গোয়েল বোধহয় মমতা ব্যানার্জির থেকে চিঠিতে লিখে নিয়ে আসেন কি বলতে হবে, এবং তারপরে নিজেকে হাস্যকর প্রমাণ করতে হবে। একবার এই ছবির যুক্তি হিসেবে কলকাতা পুলিশ কাল কি যুক্তি, পাল্টা যুক্তি সাজিয়েছিল, একবার শুনেনি, ভালো করে শুনবেন, কিন্তু ভালো করে শুনবেন, তারপর আমি কাটাছেঁড়া করে বোঝাবো যে এটাও কেন অপরাধযোগ্য। শুনি একবার।
হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছে। তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিভ অফিসার তারা, ফরেন্সিক টিমে যারা ছিলেন তারা, এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ডিউটি দেওয়া হচ্ছিল তারা ওখানে ছিলেন, পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন, এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন। এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি। কেন বলছি বলুন তো? মমতা বনাম জনতা, ভালো করে বলুন। মমতা বনাম জনতা, প্রশ্নচিহ্ন। প্রশ্নচিহ্নের জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে ওই প্রশ্নচিহ্নটা সরিয়ে দিয়ে স্টেটমেন্ট নবান্ন থেকে যেন নিজেই দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ আমরা জনতা বিরোধী। অর্থাৎ মমতা ব্যানার্জির পুলিশ বনাম মানুষের এখন লড়াইটা হচ্ছে। পুলিশ আজ কি বললো এই কথা? পুলিশ কালকে যে বক্তব্য রাখলো সেই বক্তব্যের নির্যাস হচ্ছে যে সেমিনার রুমটা প্রোটেক্টেড ছিল, কিন্তু সেমিনার রুম থেকে অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেখানে খুন হয়েছে সেখান থেকে 40 ফিট জায়গা আমরা ছেড়ে দিয়ে ব্যারিকেডিং করেছি। 40 ফিট মাত্র জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এই মুহূর্তে একটা টেপ গিফট করতে হবে। এই টেপটা গিফট করে তাদের বোঝাতে হবে নবান্ন বাঁচানোর যখন মুভমেন্ট হয় তখন এই 10 কিলোমিটার 40 কিলোমিটার এ সমস্ত কিছু সিলিং করে দেওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া যায়। নবান্ন কি বিশাল বিশাল প্রোটেক্টেড জোন, আর যেখানে এত এত পেশেন্ট রয়েছে তা সেগুলো প্রোটেক্টেড জোন নয়। সেখানকার ডাক্তার তারা নাইট ডিউটি করছে, তাদেরকে ধর্ষণ করে চলে দিয়ে যাচ্ছে। আবারও বলছি, এই আন্দোলনটা শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন নয়। আজ কেন্দ্রীয় সরকারের কোনো কর্মচারী, রাজ্য সরকারের কোনো মহিলা কর্মচারী, নবান্নে, ভবানী ভবনে, লালবাজারে যারা যারা মহিলারা নাইট ডিউটি করছেন, প্রত্যেকে ভাবুন যে আপনারা নিরাপদ কিনা। কারণ এই সঞ্জয়, যে সঞ্জয়ের কারনামা আমি দেখাবো, সঞ্জয় কিন্তু পুলিশের বাইক নিয়ে ঘুরতো। সে সিভিক ভলেন্টিয়ার ছিল, পুলিশের ব্যারাকে থাকতো। তাকে দারোগা বাবু বলে আরজি করের যারা হাসপাতালের স্টাফ তারা চিনত। সঞ্জয়ের মাথার ওপর একজন এএসআই ছিল, এএসআই এর মাথার ওপর পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব ছিল। আবারও বলছি, এই সঞ্জয়রা কিন্তু আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং এদের প্রত্যেকের মাথার উপরে তৃণমূল কংগ্রেসের হাত আছে এমনটা বলা হচ্ছে। আজকে পুলিশ যে কথাটা বলল সে কথার কোনো যুক্তি আছে? ভালো করে বুঝুন। আসুন আমি পিসিআরকে বলবো একবার গ্রাফিক্যালি বোঝানোর জন্য বজার। দেখুন এই মুহূর্তে অপরাধ স্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স, ভালো করে দেখুন। এই মুহূর্তে প্লেস অফ অকারেন্স অর্থাৎ এই ডায়াসটা, এই ডায়াসে অভয়ার দেহ পাওয়া গেছে। ভালো করে বুঝুন, দেহ পাওয়া গেছে। অভয়াকে এখানেই মারা হয়েছিল কেউ কিন্তু এখনো জানে না। ছ্যাঁচড়াতে অভয়াকে এখানে নিয়ে আসা হয়েছিল কিনা এখনো কেউ জানে না। একজন ছিল না 5 জন ছিল, কেউ জানে না। ওর পেলভিক গার্ডেল সেই সময় কেউ জোর করে টেনে দুভাগ করে দেওয়ার চেষ্টা করেছিল কিনা কেউ জানে না, কারণ ফরেন্সিক রিপোর্ট নিয়ে পর্যন্ত প্রশ্নচিহ্ন উঠেছে। অর্থাৎ এটা অপরাধ স্থল, প্লেস অফ অকারেন্স। এখান থেকে এই ঘরটার সাইজ হচ্ছে 51 ফিট বাই 51 ফিট ইন্টু, আমি একবার দেখা দিই, দৈর্ঘ্য প্রস্থে 32 ফুট চওড়া এবং লম্বা 51 ফিট। ভালো কথা, এই 51 ফুট, বাংলায় ফিট বা ফুট, 51 ফুট লম্বা যে ঘরটা, সেই ঘরটাকে পুরো সিল করলো না কলকাতা পুলিশ। মানে নির্লজ্জতার একটা লেভেল থাকে। নবান্ন থেকে 10 কিলোমিটার রাস্তা সিল করে দেওয়া হলো, আর এখানে একটা ঘর, সেই ঘরটাকে সিল না করে এই জায়গা থেকে ব্যারিকেডিং করা হলো। মানে এর পরে 11 ফিট জায়গা ছেড়ে রাখা হলো, 41 ফিট জায়গা
সিল করা হলো। তাও কেউ জানে না 32 ফুটের এই জায়গাটা, কর্ডনের বাইরের যে ভিড়টা, এটা নাকি 11 ফিটে হয়েছে। কলকাতা পুলিশ যুক্তি সাজায় বটে, যুক্তি সাজায় বটে। ফুল ফ্রেমে একবার দেখব এবং একবার বোঝানোর চেষ্টা করব আবার যে এই ঘরটাকে আসলে কিভাবে আনপ্রোটেক্টেড রেখে দিয়েছিল, কিভাবে আনপ্রোটেক্টেড রেখে দিয়েছিল। একবার ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করি যে এই ঘরটা 51 ফিটের এই ঘর, তার মধ্যে থেকে 11 ফিট জায়গা জাস্ট ছেড়ে রাখা হলো। এই অপরাধ স্থল এখানে, অর্থাৎ অপরাধ স্থল যেখানে, সেখানেই তার মানে সঞ্জয় বা তার বন্ধু বান্ধবেরা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোকেরা তারা এসেছিল এবং তারপর স্পাইডারম্যানের মতন বোধহয় দেওয়াল বেয়ে ওপরে চলে গেছে বা পালিয়ে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে। কারণ বাকি 11 ফিটে কলকাতা পুলিশ আগেই ধরে নিচ্ছে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মানে অনেকটা এরকম, আমি আমার স্টুডিওতে একবার যদি দেখানোর চেষ্টা করি কোন নির্লজ্জতা আপনারা দেখছেন, আপনারা ভাবুন। আমি নির্লজ্জদেরকে আরো লজ্জিত করার চেষ্টা করবো। আমি জানি দোকান কাটারা চশমা পড়তে পারে না, কিন্তু দোকান কাটা কিছু মানুষ বাংলার চারপাশে ঘুরছে, তাদেরকে প্রতিবার আমি লজ্জা দেওয়ার চেষ্টা করি। আমি জানি উলুবনে হয়তো মুক্ত ছড়াচ্ছে, কিন্তু লজ্জা 1 সেন্টিমিটার যদি লজ্জা পাওয়া যায় তাহলে হয়তো এই হিসেবটা, যে হিসেবে 11 ফিটের সিলিং করা যায় না আর 10 কিলোমিটার নবান্ন সিলিং করে দেওয়া যায়। দেখুন এই মুহূর্তে ধরুন এখানে বুঝিয়ে বলছি, কলকাতা পুলিশের এই বিনীত গোয়েলরা যারা অসহায়ভাবে বলেন আমরা কি করব, 10,000 লোক এসছে, শুনুন রিপাবলিক ময়ূক আজ আপনাদের বলছে কি কি করতে পারতেন, কি কি করেননি। হায়দ্রাবাদের পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে হয়তো কিছু পড়ায়নি আপনাদের, বা সেই সময় হয়তো ক্লাস বাঙ্ক করেছিলেন, নয়তো এই ধরনের জিনিস হয় না স্যার। আপনারা পুলিশিং করছেন না, আপনারা তৃণমূলের ক্যাডারের মতন কাজ করছেন। প্লিজ এটা করবেন না, স্যালারি আমরা দিই, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে পুলিশের স্যালারি আসে না স্যার, এটা মানুন। দেখুন এই মুহূর্তে ধরে নিন এইটা হচ্ছে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ অকুস্থল, অর্থাৎ এখানে কোনো বডি বা কোনো দেহ পড়েছিল, অর্থাৎ এই জায়গা। এই স্টুডিওটাও প্রায় একটা অংশ 51 বা 52 ফিটের এই স্টুডিও, এবং এই স্টুডিওর এই প্রত্যেকটি জায়গা, এখানে বডি যদি পড়ে থাকে এইটুকু জায়গা সিল করলে হয় না। আমি বেরোলাম কোথা থেকে? আমি যদি খুনি হই আমি বেরোবো কোথা থেকে? অর্থাৎ আমাকে এখান থেকে আসতে হবে, এখান থেকে বেরোতে হবে, এখান থেকে যেতে হবে এবং এখান থেকে দাঁড়াতে হবে, এখানে কিছু কাজ করতে হবে, বা কিছু কাজ না করলেও একেবারে গেস্টদের কাছে সেট 1-এ যেতে হবে। পুলিশ এটুকু জানে না যে এটা প্লেস অফ অকারেন্স বা সিলিং এইটুকু জায়গা হয় না, এটাকে অ্যাকচুয়ালি এভাবে বৃদ্ধি করতে হয় এবং এই পুরো জায়গাটাকে সিল করতে হয়। এবং আরেকটা প্রশ্ন, এই 11 ফিট আমি যদি ধরে নিই এইটুকু জায়গা, এই টেপটা 10 ফিটের টেপ হয়, এই টেপটা যত দূর অবধি যায় আমি ধরে নিলাম 11 ফিট, আমি ধরে নিলাম এইটুকু জায়গা, এইটুকু জায়গা, অর্থাৎ এইটুকু জায়গাতে এতজন মানুষ ছিলেন। বনগা লোকালে বোধহয় এরা প্রতিদিন প্র্যাকটিস করেন যাওয়া, এরা বোধহয় ঠেসে ঘরের মধ্যে ঠেসে থাকার প্র্যাকটিস করেন। এইটুকু জায়গা, এই 11 ফিট জায়গার মধ্যে 50-60 জন ছিলেন, তার মধ্যে থেকে বড় বড় কর্তারাও নাকি ছিলেন। আর এরা কেউ লক্ষণ রেখা ক্রস করেননি, এরা কেউ লক্ষণ রেখা ক্রস করেননি। ভাবুন কতটা নির্লজ্জ হলে এই কথা বলা যায়। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসাবে কাজ সামলাতে পারছেন না, তাই জন্য জনতা বনাম মমতা এই স্লোগান বিখ্যাত হওয়ার আগে মমতা ব্যানার্জি প্লিজ পদত্যাগ করুন। এটা আমার কথা নয়, আমি কে, এটা বাংলার মানুষ বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এই যে জায়গাটা, এই জায়গাটাই কি সত্যি শুধুমাত্র সিল করার জায়গা হতে হবে? অর্থাৎ আবারও আমি বলছি, ভালো করে দেখুন, আমি এখান থেকে কোনো ঘটনা ঘটিয়ে যাবো কোন দিক দিয়ে? আমি কি সুপারম্যানের মতন ওপরে চলে যাব? আমি কি শক্তিমানের মতন বাই করে ঘুরে এখান থেকে বেরিয়ে যাব? আমি কি কোনো হেলিকপ্টার নিয়ে এখান থেকে উড়ে যাব? আমি কি কোনো প্যারাশুট নিয়ে যাব? আমি যাবো কোন দিক দিয়ে? আমি যাবো ঠিক এইভাবে যাব
আমার ফুটপ্রিন্টস ঠিক এভাবে পড়বে, টেবিলে হাত রাখলে ঠিক এভাবে টেবিলে আমার হাত, তার হাতের ছাপ পাওয়া যাবে, আমার হেডফোনটাও ঠিক এভাবেই লাগানো আছে, হয়তো পড়ে যেতে পারে, ঠিক এভাবেই ওখান থেকে এখানে আসবো এবং এই সমস্ত জায়গাটা শারদদা আনপ্রোটেক্টেড আনসিল্ড অবস্থায় সেমিনার রুমেও পড়ে আছে এবং সে কারণে বলা হচ্ছে যে এবার নির্লজ্জতার একটা মানে সমস্ত সীমা পরিসীমা ছাড়িয়ে যাচ্ছে। কি বলবেন? এর থেকে দুঃখজনক ঘটনা পশ্চিমবঙ্গের পুলিশ ইতিহাসে কি হয়েছে বলে আমার জানা নেই। ক্রাইম সিন এই কথাটা তো একটা হয়, আমরা চিকিৎসক, আমরা কিন্তু এই ইকুইভ্যালেন্ট একটা জিনিস দেখি যখন একটা পেশেন্ট অপারেশন করতে গিয়ে, শল্য চিকিৎসা করতে গিয়ে কোনো টেবিলে, অপারেশন টেবিলে বা থিয়েটারে মারা যায়, তখন তাকে বলা হয় ডিওটি, ডেথ অন টেবল। আচ্ছা, সেটা একটা সার্জনের কাছে ইজ আ নাইটমেয়ার। তখন আমাদের রুল কি আছে, ডিওটি যদি হয় ডেথ অন টেবল, তাহলে পুরো অপারেশন থিয়েটার সারাউন্ডিংস অ্যান্ড অ্যাডেড এরিয়াজ আর সিল্ড অফ। একটা অপারেশনের টেবিল, একটা অপারেশন থিয়েটার কম করে প্রায় 50 ফিট হতে পারে, বা খুব কমপক্ষে 35 ফিট। কোথাও লেখা নেই তার মধ্যে অপারেশন থিয়েটারের টেবিলটুকু খালি ঢেকে রাখুন, ওটাই ক্রাইম সিন, আর বাকি জায়গাটা ছেড়ে দেওয়া যাবে, তা নয়। কিন্তু ক্রাইম সিন মানে ইকুইভ্যালেন্ট টু দ্য এন্টায়ার এরিয়া ওয়ার দ্য ক্রাইম হ্যাজ আকার্ড। যদি সেটাই আমরা মনে করি, তাহলে এখানে সেমিনার রুম মানে সেমিনার রুম কোথাও বলা হতে পারে বা মনে হওয়া উচিত নয়। অনেক সিনিয়র পুলিশ অফিসাররা আছে, আপনারা দয়া করে যদি আপনাদের সিট যারা থাকে এসে আমাদের শিখিয়ে দিয়ে যান ক্রাইম সিনের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি। যদি সেমিনার রুমে কোনো মৃতদেহ পাওয়া যায়, তাহলে আমাদের ক্ষুদ্র বুদ্ধি ডাক্তারি হিসেবে বলতে পারি যে ডিসি ডেপুটি কমিশনার ম্যাডাম, তার মানে হয় তিনি মিথ্যা কথা বলছেন, বাঁচাচ্ছেন দিদি সরকারকে, প্রশাসনকে বাঁচাচ্ছেন। এটা প্রশাসনিক ব্যর্থতা, পুলিশ দপ্তরের প্রশাসনিক ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার এই প্রচেষ্টাটা করেছেন পুলিশ ম্যাডাম, এবং সেই প্রচেষ্টায় ওনারা ব্যর্থ। আপনারা যাই করুন না কেন, আমি সোজাসুজি আপনাকে প্রশ্নটা করছি পুলিশ ম্যাডাম, যে আপনারা যাই করুন না কেন মনে ভুলে যাবেন না আপনারা পাবলিক সার্ভেন্ট। You are servants of the entire population of West Bengal and India. So you are serving us in general. তো আমরা যদি আপনাদের বয়ানে খুশি না হই, তাহলে আপনাদের কাছে সেটা প্রশাসনিক ব্যর্থতা। বয়ানে যে আমরা অখুশি, তাহলে আজকে বাংলার জনগণ তার উত্তর দিয়ে দিয়েছে। নবান্ন 50 মিটার দূরত্বের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, অলিতে গলিতে কিন্তু বাংলার জনগণ, আমিও আজকে পথ হেঁটেছি ওদের সঙ্গে, বাংলার জনগণ সেই উত্তর আপনাদের দিয়ে দিয়েছে যে আপনাদের এই ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা পুরোপুরিভাবে মুখ থুবড়ে পড়েছে, ব্যর্থ, জনগণ মেনে নেয়নি। আমি রঞ্জনবাবু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, রঞ্জন ভট্টাচার্য, জয়েন্ট সেক্রেটারি IMA বেঙ্গল, এবং তার পাশাপাশি বলরাম বাবু আমাদের সঙ্গে রয়েছেন। বলরাম বাবু হচ্ছেন সেই প্রতিবাদী মুখ যাকে অনেকে মস্করা করে বলছেন ছাত্রদের আন্দোলনে এত বৃদ্ধ মানুষ কেন জাতীয় পতাকা নিয়ে ওরকম জলকামানের সামনে দাঁড়িয়ে পড়লেন। বলরাম বাবুর কাছেও যাব, কিন্তু আপনাদের দেখানো প্রয়োজন যে আসলে আপনাদের লড়াইটা কাদের সাথে। অনেকে বলছিলেন না যে নবান্ন অভিযান কেন, নবান্ন অভিযান এ কারণে বোধহয় কারণ আসল যে আধার যাকে বলা হয়, মেইন ফোকাল পয়েন্ট, ফালক্রাম ইংলিশ একটা শব্দ আছে, বা এপিসেন্টার, একটা সিভিক ভলেন্টিয়ার হোক, একজন ডেপুটি কমিশনার হোক, একজন পুলিশ কমিশনার হোক, তার আধার, ক্ষমতার বা প্রশাসনিক আধার হলো নবান্ন, সেখানে পুলিশ মন্ত্রী বসেন। ঠিক সেভাবেই এই সন্দীপ ঘোষ, সঞ্জয় একদিকে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের মূল ফালক্রামটা স্বাস্থ্য ভবন কি শুধু মনে হয় না, স্বাস্থ্য ভবনের পরে রয়েছে নবান্ন, যেখানে স্বাস্থ্যমন্ত্রী বসেন। আমি কেন এই কথাগুলো বলছি, আজ দুটি চরিত্রকে নিয়ে আজ আমি জবাব চাই বাংলাতে আপনাদেরকে বোঝাবো এবং দেখাবো। দেখি এই মুহূর্তে সেই দুটি চরিত্র। প্রথমটি হলো আফজার খান। কে এই আফজার খান? একবার ব্রেক করে দিই এবং আপনাদের দেখা উচিত। এই আফজার খান হলো সিবিআই, কাল তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সিবিআই তার বাড়িতে গেছিল। এই আফজার খান সন্দীপের দেহরক্ষী, সিবিআই এর নজরে এই সন্দীপের দেহরক্ষী। তার একটি ভাইরাল অডিও ক্লিপ আজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এটা 2023 সালের ভিডিও, যেখানে দাদাগিরি করতে দেখা যাচ্ছে আরজি করের মধ্যে আফজার খানকে।
ডেপুটি কমিশনার ডেপুটি সুপারিনটেন্ডেন্টের ঘরে প্রিন্সিপাল বসে রয়েছেন মানসবাবু প্রিন্সিপাল বসে রয়েছেন, সেখানে এই আফজার খান যে অ্যাডিশনাল নিরাপত্তা, অতিরিক্ত নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করেন, অ্যাডিশনাল সিকিউরিটি, তাকে শুধুমাত্র জানতে চাওয়া হয়েছিল যে তুমি কাজটা কি করো ভাই, তুমি কোথায় কাজ করো। তাতে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুমকি দিচ্ছিল প্রিন্সিপালকে। ভালো করে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর নাম করে আরজি করের অ্যাডিশনাল সিকিউরিটি অর্থাৎ দেহরক্ষী, আমি ধরে নিতে পারি সেও রক্ষক, সঞ্জয় যেরকম রক্ষক ছিল, সে হুমকি দিচ্ছে এবং সেই হুমকিটা দিচ্ছে দিদির নাম করে। সেই দিদি আবার সে নিজেই বলছে সিএম এর ফোন নাম্বার নেই। এরপরে কোনো হাসপাতালের প্রিন্সিপাল, সুপার বা ডেপুটি সুপার তারা এই আফজার বা সঞ্জয় কোনো কিছু বলতে পারবে? আপনারা ভাবুন, আপনারা কতটা অসহায় জায়গায় এই মুহূর্তে বসে বসে শুধু টিভিটা দেখছেন এবং আসগাররা গোটা বাংলা দাপিয়ে বেড়াচ্ছে। দেখুন, শুনুন ভালো করে। हाँ वॉइस मेरा आहिस्ता है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का हर वॉइस ऐसे ही होता है। ঠিক আছে, বয়স আসতে করুন। हाँ बोलून আপনি আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। हाँ बोलून আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি আর তো বলি না কেন? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। আরজি করের অ্যাডিশনাল সিকিউরিটি একজন দেহরক্ষী, যে আবার সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী বা বাউন্সার হিসেবে কাজ করত, আরজি করের গেট সামলানোর দায়িত্বে যে থাকে, সেও বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার আছে, দিদিকে জিজ্ঞেস করুন আমি কি কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আসলে সার্টিফিকেট দিয়ে রেখে দিয়েছেন, প্রবলেমটা সেখানে। এবং সে কারণে অভয়াদেরকে প্রতি মুহূর্তে এই সঞ্জয় বা আফজারদেরকে খুশি করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যতক্ষণ না পদত্যাগ করবেন, এই আফজাররাই দাপিয়ে বেড়াবে গোটা রাজ্যে দাপিয়ে বেড়াবে। এই অ্যাডিশনাল সিকিউরিটি ভালো করে বুঝুন, আরেকবার আপনারা শুনতে পাননি, আমি শুনিয়ে দিচ্ছি। মমতা ব্যানার্জি বা নবান্নতে যত তলায় যারা বসে রয়েছেন তারা জবাব চায় বাংলা দেখে, শুনতে পাচ্ছেন না? আমি শোনাচ্ছি, দেখুন। एक मिनट आप हाँ वॉइस मेरा आहिस्ता है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का हर वॉइस ऐसे ही होता है। ঠিক আছে, বয়স আসতে করুন। हाँ बोलून আপনি আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। हाँ बोलून আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি আর তো বলি না কেন? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। রঞ্জনবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আইএম এর জয়েন্ট সেক্রেটারি রঞ্জনবাবু, নিজে চিকিৎসক, শাসক দলপন্থী। রঞ্জনবাবু, এটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সিকিউরিটি, একজন সিকিউরিটি গার্ড আরজি করের আফজার খান, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, সন্দীপ ঘোষের বাউন্সার হিসেবে কাজ করতো, কালকে সিবিআই ধরেছে। তার বউকে আবার সন্দীপ ঘোষ গাইনি বা অ্যানাটমি ডিপার্টমেন্টের সামনে একটা স্টল দিয়ে দিয়েছে। এরা এত সাহস পেলে আপনারা কোথায় যাবেন? আপনাদেরকে তো আমি জানি না আপনাদের কাছে ম্যাডাম চিফ মিনিস্টারের ফোন নাম্বার আছে, হয়তো আছে, ডিরেক্টলি কল করেন কিনা, কিন্তু এরা তো প্রিন্সিপালকে, মানসবাবুকে বলছেন যে ফোন করে জেনে নিন, আপনাদের ফোন নাম্বার নেই, জেনে নিন সিএম এর থেকে আমি কি করি। এত সাহস পেয়েছে কোথা থেকে এরা? এই যে অডাসিটি বা ঔদ্ধত্য দেখিয়েছেন, আপনি দেখবেন যে একটা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের ঘরে দ্বৈপায়ন আছে এবং মানুষ স্যার আছে, ওইখানে তিনি যেভাবে তার কথার টোন এবং কথায় কথায় বলছেন যে আমি সোজাসুজি সিএম ম্যাডামকে জানাবো, এ থেকে বোঝা যায় যে কিভাবে তাদের
যে গভীরভাবে তাদের শাখা প্রশাখা বিস্তার করেছে এই দুর্নীতির, তাদের মধ্যে একটা নার্সিসিস্টিক ইগো কাজ করে এবং তারা তখন ভুলে যায় যে তারা কোথায় আছে। কিন্তু আপনি একটু আগেই বলছিলেন যে 11 ফুটের গল্প, আমার খুব অবাক লাগছিল সেই 11 ফুটে কিভাবে ওই ছোট্ট একটা জায়গা 11 ফুটের জায়গাটাকে লং জাম্প করে করে কি তারা যাতায়াত করছিল, নাকি প্রশাসনের যারা যেখানে তদন্ত করছে তারা হাই জাম্প দিচ্ছে। এটাও মনে রাখতে হবে, কবরের জন্য কিন্তু 11 ফুট জায়গা যথেষ্ট, কিন্তু জনগণ এখন ক্ষিপ্র হয়ে উঠেছে। এখন দলমত নির্বিশেষে প্রত্যেকে আমরা একসাথেই লড়াই লড়ছি। আমাদের সমমনোভাবাপন্ন যে সবকটি চিকিৎসক সংগঠন আমরা এই অভয়ার বিচার চাই, এবং যারা দোষী, এটা তো একদিনে হয়নি, ধীরে ধীরে তাদের দোষ প্রকাশে। আপনি দেখবেন যে সেই মুহূর্তে একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় বারবার উঠছে যে ভোরবেলা কি করে অতি তৎপরতার সঙ্গে সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি পৌঁছেছিলেন, তার সাথে আরেকজন সদস্য যাদের বাড়ি যথাক্রমে জলপাইগুড়ি এবং মালদায়, ঘটনা ঘটলো আরজি করে, তারা সেই দিন সেইখানে কি করতে গিয়েছিলেন। তারপর ক্রাইম সিনটাকে যেভাবে লোপাট করার চেষ্টা হলো এবং যেভাবে এই দিনের পর দিন শুরু হয়েছে এই রাজত্ব, পাস ফেল করানো থেকে শুরু করে অনার্স পাওয়ানো, অঙ্গুলি হেলানো হচ্ছে, তার সাথে ফেস্টিভ্যালস, কনভোকেশন, এই সমস্ত প্রোগ্রামে চাঁদা তোলা, এক্সটর্শন, পাওয়ার, গ্রিড, কোন জায়গায় চলে যাচ্ছি আমরা। এই যে নার্সিসিস্টিক আর অ্যান্টি সোশ্যাল যে ইগোগুলো একসাথে কাজ করছে, তার থেকেই জন্ম নিচ্ছে এই সিকিউরিটি গার্ড, তার থেকেই জন্ম নিচ্ছে প্রত্যেকটা লোক। এই যে যারা 4 জনের কথা আপনি বললেন, যে সঞ্জীব বাবু যিনি ওসি ছিলেন বা প্রসূন বাবু, একজন ডেটা এন্ট্রি অপারেটরের কি করে এত ক্ষমতা হয় যে তিনি সকালবেলা, তার তো একটা ফিক্স স্যালারি, তার একটা 11টা 5টার চাকরি, অত তাড়াতাড়ি ওখানে যাচ্ছেন, কত বিশ্বস্ত হলে তারা পৌঁছে যাচ্ছেন তাদের কাছে। মাননীয় আইনজীবী যিনি ছিলেন তিনি ওখানে ওই শেষ মুহূর্তে কেন গেছিলেন সেটাও প্রশ্ন সাপেক্ষ, ফরেন্সিক এক্সপার্ট ছিলেন। কিন্তু মনে রাখতে হবে যে এই পুরনো ব্যাপারটা, যে আমি আগের দিনও বলেছিলাম আপনাদের স্টুডিওতে, উত্তরবঙ্গ লবি, এই নর্থ বেঙ্গল লবি, যে নর্থ বেঙ্গল ডক্টরস এবং টি গার্ডেন কনফারেন্স দিয়ে শুরু হয়েছিল, যেখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দিনাজপুর, দার্জিলিং এবং তার সাথে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই 8টি জেলা নিয়ে প্রথমে ক্ষমতার বিস্তার। তারপর থেকে টিপিপি মানে ট্রান্সফার, প্রমোশন, পোস্টিং পুরোটাই নিয়ন্ত্রিত হয়ে হচ্ছে তাদের দ্বারা। এবং তাদের এখন আর জুনিয়রদের, এই যে দেখুন উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শোনা যায় যে এক একটা ক্লাসে 10-15 জনের বেশি অ্যাটেন্ডেন্স নেই, কারণ তাদের জানে যে তাদের পড়াশোনা করার দরকার নেই। তারা তো নিশ্চিত উপরে একটা অদৃশ্য শক্তির হাত তাদের মাথার উপর আছে। আমি খুব ক্লিয়ারলি জিজ্ঞেস করছি, আফজার বা সঞ্জয়, সন্দীপ, এদের মাথায় কাদের হাত, যার জন্য এতটা উদ্ধত্ত পায়? মানে একজন প্রিন্সিপাল বসে আছে, একটা সিকিউরিটি গার্ড, সে বলছে যে সিএম এর নাম্বার আছে, মমতা ব্যানার্জিকে কোট করে বলা হচ্ছে, নেম ড্রপ বলে এটাকে ইংলিশে। বলুন। সম্পূর্ণটাই তদন্ত সাপেক্ষ। তবে আমি আগের দিনই আপনাদের চ্যানেলে বলেছিলাম যে কাঁচপোকা এবং শ্যামাপোকা, কাঁচপোকা বলতে চক্ষু বিশেষজ্ঞ উত্তরবঙ্গ লবির, এবং শ্যামাপোকা বলতে এক অর্থোপেডিক সার্জন যার গোলপার্কে চেম্বার। আমি রঞ্জন শারদ্দত্ত বলছি, রঞ্জন শারদ্দত্ত বলছি। আমি প্রোগ্রামে শুরুতেই ময়ূখের মুখে শুনতে পেলাম যে সরকারপন্থী রঞ্জন ভট্টাচার্য। রঞ্জনকে আমি অনেক ছোটবেলা থেকেই চিনি, ভাই বলবো, ভাই সুলভ নয়। আমার ভালো লাগছে আজকের এই প্রহ্লাদদের দেখে। রামায়ণ আর মহাভারত তো আমাদের জীবন। কিছু কিছু সরকারপন্থী, প্রশাসনপন্থী লোকেরা এসছে। রঞ্জন, সরাসরি সোজা সাপটা প্রশ্ন তোমাকে, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, উত্তরটা কি শুনতে পাই কানটা? রঞ্জন, প্রশ্ন সোজাসুজি তোমাকে, স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? আমরা সবাই জানি শারদা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী। সুতরাং এই মন্ত্রী এবং এই দপ্তরের দায়িত্ব সবকিছু তার। তীর ঘোরালে চলবে না, টার্গেটটা ওখানেই, বুলজাইটা ওখানেই। দায়িত্ব যার, উত্তর তাকে দিতেই হবে, যাই বলুক না কেন। সরকার এবং প্রশাসনপন্থী সবাই এখন বলতে শুরু করেছে অভয়ার বিচার চাই। আজকে অভয়ার এই দুরবস্থার কারণ কি? অভয়ার দুরবস্থার কারণ একটাই, এই স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত ধারাবাহিক ব্যর্থতা, ধারাবাহিক দুর্নীতিতে ভরপুর এই স্বাস্থ্য দপ্তর। রঞ্জন, বলতে খারাপ লাগছে, আপনারা সবাই আফজাল খানকে চেনেন, আজ নয় বহু বছর ধরে চেনেন। আপনারা সন্দীপ ঘোষকে চেনেন, আজ নয় বহু বছর ধরে চেনেন। এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আজকে কিছু কিছু জায়গায় দেখছি আপনারা মুখ খুলছেন। আপনারা 5 বছর ধরে কোনো মুখ খোলেননি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে অভয়া কাণ্ডের পরে হঠাৎ কিছু কিছু প্রহ্লাদের জন্ম হচ্ছে, আমার ভালো লাগছে। সঞ্জয় মহাভারতের একটি নাম, মহাভারতের একটি নাম, সঞ্জয়ের দিব্য দৃষ্টির জন্য বিখ্যাত।
ভুলে গেলে চলবে না, দিব্য দৃষ্টির জন্য মহাভারতের সঞ্জয় বিখ্যাত। না, আমি দুজনকে আপনি শুধু স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আমি পুলিশ মন্ত্রী এবং পুলিশ কমিশনারও বলছি। আমি আফজারকে নিয়ে বলেছিলাম যে প্রথম পার্টটা রাখবো। সঞ্জয়, এই সঞ্জয়কে নিয়ে দেখুন, শারদদা দেখুন, রঞ্জনদা দেখুন, বলরাম বাবু দেখুন, বাংলার মানুষ দেখুন। বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার করতো, এরা সবাই জানে, বড় অভিযোগ করছেন। আমি বলছি সঞ্জয়ের কথা। এবার দেখুন এই সঞ্জয় যে বাইকটা ব্যবহার করত, এই যে পুলিশের বাইক, অবশ্যই পুলিশের বাইক। এই যে প্রথমত এই মুখ, আমি জানি না কানে দুল তৃণমূল, একে প্রথমত কোন বেসিসে কোন ট্রেনিং দিয়ে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছিল? এ বোধহয় সন্দীপ ঘোষের ফেভারিট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এর একদম টপ বস। সিভিক ভলেন্টিয়ারের ওপরে যারা আছেন, ইন্সপেক্টর, ডেপুটি কমিশনার, তারপরে তো পুলিশ মন্ত্রী, মানে ডটটা কানেক্ট করছে আমি। এই যে পুলিশের যে বাইকের ছবি বিখ্যাত হয়েছে, এর পরের ছবিটা আমি দেখাবো, যেখানে সেই পুলিশের বাইক আটক করে বা বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে। প্রথমে কলকাতা পুলিশের আওতায় ছিল, তারপরে সিবিআই এর। এই যে এই নাম্বারটা, এটা দেখুন ভালো করে, WB01AE5021 কেপি লেখা, ভালো করে বুঝুন। এই বাইক নিয়ে সঞ্জয় যাতায়াত করত। আর সঞ্জয় কার চোখের সামনে দিয়ে যাতায়াত করতো? এই আফজারদের চোখের সামনে। সিকিউরিটি গার্ড প্রথমত মমতা ব্যানার্জির লোক, সে নিজে দাবি করছে, তার দাবি ভুল কি ঠিক আলাদা বিষয়। আর দ্বিতীয়ত সঞ্জয় বিশাল বড় মাতব্বর, সে পুলিশের গাড়ি করে যাচ্ছে। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী দুজনেই মমতা ব্যানার্জি, দেখা উচিত। এবার আমি দেখাবো, যদি আমি এই পুলিশের যে স্টিকার লাগানো যে বাইক, সেই বাইকের বিস্তারিত জানার চেষ্টা করি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের থেকে। এই বাইকে কার নম্বর, কার নামে রেজিস্টার্ড, একবার দেখার চেষ্টা করি, একবার দেখি। সিপির বাইকে সঞ্জয়, এই বাইকটা ভালো করে দেখুন, বাইকের বীমার তথ্য নেই। আমাদের ইন্স্যুরেন্স নিয়ে পাগল করে দেয় পুলিশ। সেই পলিউশন ফেল হয়ে গেছে 11 জুলাই 2024। ভাবুন, আপনি যখন রাস্তা দিয়ে যান, আপনার গাড়ির যখন পলিউশন, সেই দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট ফেল হয়ে গেলে পুলিশ মোটামুটি আপনাকে সকাল থেকে রাত অব্দি বোধহয় দাঁড় করিয়ে রাখবে, নয়তো বলবে চালান ভরো, নয়তো বলবে অমুক দিন কোর্টে আসো। আর এই সঞ্জয় পুলিশের বেস্ট ফ্রেন্ড, সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির সঞ্জয়, সে যে বাইকে ঘুরতো, সেই বাইক পলিউশন ফেল। এবার আসল জিনিস, এই বাইকটা কার নামে, ভেহিকেল রেজিস্ট্রেশন, এই ভেহিকেল WB01AE5021, এটা কার নামে, ওনার্স নেম কি? আমি অবশ্যই নিরাপত্তার স্বার্থে এবং অবশ্যই এটার নিয়ম নেই বলে এভাবে প্রকাশ্যে আনা যায় না, এবং তারাও সরকারিভাবে নামটার মাঝখানে ওই ডট দিয়ে রাখে, ফেলুদা ব্যোমকেশ, এদের বোঝার জন্য। এবার আমাদেরও নিশ্চয়ই ফেলুদা ব্যোমকেশ হয়ে দেখার দরকার যে ডটগুলো আসলে কি ওনার্স নেমে। দেখুন, এখানে এইচ লেখা আছে, OMSINER, তারপরে আবার স্পেস দিয়ে FOIER। এই পুরোটা আসলে যে লেখাটা, তা হলো দ্য কমিশনার অফ পুলিশ কোল। ফুল ফ্রেমে একবার দেখাবো এই প্লেটটা, দ্য কমিশনার অফ পুলিশ কোল, অর্থাৎ পুলিশ কমিশনারের নামে এই বাইকগুলো কেনা। পুলিশ কমিশনারের নামে বাইক কেনা, এবং সেই বাইকে সঞ্জয় ঘোরাফেরা করতো। কে আটকাবে? বিনীত গোয়েলকে দেখা উচিত। পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, বাইকের মালিক, রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ বাইকের মালিক পুলিশের কমিশনার, এবং সেই বাইকে ঘুরে ফিরত সঞ্জয়। এবার দ্বিতীয় প্রশ্ন, এই বাইকে আদৌ কি সঞ্জয় ঘুরতে পারে? এই বাইকগুলো পেট্রোলিংয়ের জন্য। অর্থাৎ আপনার মনে থাকবে নিউজপেপার রিপোর্টে আগে রয়্যাল এনফিল্ড যে বাইকগুলো কিনতো কলকাতা পুলিশ, একটা সময় কলকাতা পুলিশের ইচ্ছা হয় হার্লে ডেভিডসন বাইক তারা কিনবে। তারপরে দেখা যায় যে অনেকগুলো জটিলতা, পয়সা কুড়ির ব্যাপার, তখন রয়্যাল এনফিল্ডও চলে যায়, হার্লে ডেভিডসনও চলে যায়, অ্যাপাচে বাইক, এবং এইটাও সেই অ্যাপাচে বাইক। এগুলো সব পেট্রোলিং, রাত পাহারার জন্য বাইক। সেই বাইক নিয়ে সঞ্জয় ঘুরে বেড়াতো, এগুলো সব পুলিশ কমিশনারের নামে কেনা। সেই বাইক সিভিক ভলেন্টিয়ার পায় কি করে? আরেকটা পর্দাফাঁস করা, এবং আরেকটা ঢোক গেলে কলকাতা পুলিশের টুইট। আমি কলকাতা পুলিশের আবার টুইট দেখিয়ে বলবো তাদের যুক্তিটা এই মুহূর্তে
সিপির বাইকে সঞ্জয়, কলকাতা পুলিশের যুক্তি কি? সঞ্জয়ের ব্যবহৃত বাইক বাজেয়াপ্ত, বুঝলাম। সিবিআই এর জিম্মায় বাইক, দারুণ কথা। আরে আসল পয়েন্টে আসুন। কমিশনারের নামে বাইক নথিভুক্ত, মেনে নিল কলকাতা পুলিশ। তারপরের পয়েন্টে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি। কিসের বিভ্রান্তি মশাই? পুলিশ কমিশনারের নামে বাইক, পুলিশ কমিশনার সেই ছবি আছে, সেটা দেখাতে পারবো না? বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা কয়েকজনের, বেশ বুঝলাম। তারপরে কমিশনারের নামেই নথিভুক্ত হয়ে যান, অবশ্যই হয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিভিক ভলেন্টিয়ার কি সেই বাইক নিয়ে ঘুরতে পারে? সিভিক ভলেন্টিয়ার সেই বাইক নিয়ে আরজি করে ঢুকতে পারে, ধর্ষণ করতে পারে? বিনীত গোয়েল, এই পারমিশন আপনি দিয়েছেন? সঞ্জয়কে এই পারমিশন দিয়েছেন? পুলিশের সব বিভাগে এক নিয়ম, বুঝলাম। তার মানে মানুন সঞ্জয়রা আপনাদের লোক, পুলিশ কর্মী আসলে এই মেয়েটিকে ধর্ষণ করেছে। বলরাম বাবু এই মুহূর্তে রয়েছেন। বলরাম বাবু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, প্রতিবাদের মুখ বলরাম বাবু। এই বলরাম বাবুর ছবি আমরা দেখাবো এবং তার পাশাপাশি বলরাম বাবু আজ যেটা করলেন, স্যালিউট বলরাম বাবু। আমরা আমাদের ড্রয়িং রুমে বসে অনেক বড় বিপ্লব করতে পারি, শান্তিনিকেতনের বাংলোতে বসে দারুণ বড় বিপ্লব করতে পারি, কিন্তু এই ভদ্রলোক যে করেছেন, হাতে জাতীয় পতাকা নিয়ে গেরুয়া বসন পরে চোখে চোখ রেখে এই লড়াই, স্যালিউট বলরাম বাবু। আপনার পুরো নামটা বলুন, আপনি কেন গেছিলেন সেইটা বলুন, গোটা বাংলা আপনাকে শুনতে চায় বলরাম বাবু। আমি বলরাম বসু। আমি যে কারণে গেছিলাম সে কারণটা হচ্ছে যে আপনারা ভালো রকম জানেন যে বাংলার অর্ধেকটা নারী, ফলে এই নারীদের সুরক্ষার দায়িত্ব আমাদের, পুরুষদের এবং মহিলাদেরও। তো যেখানে মহিলারা অসুরক্ষিত হয়ে রয়েছেন সেখানে প্রতিবাদ করব না? ছাত্রর মতো করে আন্দোলন করছে, তারা দেখেছে যে প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন যেন আসে। আমি সেই সমাজের অংশ, আমি সেই কারণে গেছি। আমার কোনো রাজনৈতিক ডান বাম এইসব কোনো বিষয় নয়। বিষয় একটাই, যে যেখানে অন্যায় হবে সুস্থ মানসিকতার লোকেদের তার প্রতিবাদ করতে হবে, আর যদি প্রতিবাদ না হয় সমাজ এবং দেশ ধ্বংসের দিকে যাবে। বলরাম বাবু, অনেকে তো আপনাকে নিয়ে মস্করা করছেন যে আপনি তো ছাত্র নন, আপনি হয়তো ছাত্রের গার্জেন হতে পারেন। ওই চশমাটা খুলে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, অঞ্জন দত্তের গান নিয়েও আপনাকে সবাই মস্করা করছেন। এই কচি মাথাগুলোকে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, আমি একটা সময় ছাত্র ছিলাম, একটা সময় শিক্ষকতা করেছি, এখনো করি। ফলে আমি শিক্ষকের অবস্থান থেকে গেছি। আমার ছাত্রী তারা যেন সুরক্ষিত থাকে, তারা যেন বিপদে না পড়ে, বাংলার সমাজ যেন সুস্থভাবে মহিলাদের নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা থাকে, জায়গা তৈরি করে দিতে পারে, সেই ব্যবস্থা করতে গেছি। এখানে আমার কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা কোনো কিছু আছে না। আমার আশেপাশে প্রচুর মহিলারা রয়েছেন, কেউ মা হিসেবে আছেন, কেউ স্ত্রী হিসেবে আছেন, কেউ সন্তান হিসেবে আছেন, কেউ বোন হিসেবে আছেন। তো তাদের সুরক্ষার দায়িত্ব যদি আমরা না নিই, সমাজের অংশীদার হিসেবে আমরা যেন না নিই, তাহলে কারা নেবে? ময়ূরদা, একটা প্রশ্ন একটু করব। বলুন খুব সংক্ষেপে, আমাদের সময় আসলে শেষ, আপনাকে নিয়ে 1 ঘন্টার শো করা উচিত। না, খালি 3 সেকেন্ড আমার টাইম লাগবে। ব্যাপারটা হচ্ছে, অ্যাজ এ ফটোগ্রাফি স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি, আমার 3-4টে বিষয় ফরেনসিক ফটোগ্রাফি সম্পর্কে পড়েছি, সেটাই আপনাকে জিজ্ঞেস করছি। যখন ডেড বডির ছবি তোলা হয় তখন প্রতি স্কোয়ার ইঞ্চের ছবি তোলা হয়, সেই ছবিটা কি পুলিশের কাছে আছে? কি অবস্থান, কত কোন জায়গায় দাগ আছে না দাগ আছে, প্রতিটা স্কোয়ার ইঞ্চের ছবি তোলা হয়, এবং আশেপাশের প্রত্যেকটা যে পরিবেশের মধ্যে সেই ডেড বডিটা পড়ে রয়েছে তার প্রতিটা স্কোয়ার ফুটের ছবি তোলা হয়। সেটা কি পুলিশের কাছে এই ডকুমেন্টগুলো আছে? বলরাম বাবু, এই প্রশ্নগুলোই হয়তো আমাদের সবার প্রশ্ন, এবং আমি পিসিআরকে বলবো আপনাকে স্যালিউট জানানোর জন্য আপনার ছবিটা একবার দেখিয়ে এই জবাব চাই বাংলা শেষ করার জন্য, বয়স 8 হোক বা 80,
এই লড়াইটা শারদদাস বাবু দাঁড়িয়ে আপনাকে স্যালিউট জানাচ্ছেন। সমাজের এই স্যালিউট জানানোটা নমস্কার আপনাদের প্রত্যেকের জন্য জরুরি। শারদদাস বাবু দাঁড়িয়ে পড়েছেন এবং প্রত্যেকে আপনাকে এই স্যালিউটটা জানাচ্ছে। অনেক ভালো থাকবেন এবং জবাব চায় বাংলাতে চোখে চোখ রেখে সাধারণ মানুষ লড়াই করুক। আজ বলরাম বাবু করেছেন, কাল জগন্নাথ বাবু করবেন, কালকে সুভদ্রা দি হয়তো করবেন, কিন্তু লড়াইটা জারি থাকবে। সত্য বনাম অসত্য, ধর্ম বনাম অধর্মের এই লড়াইয়ে। ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর, সঙ্গে থাকুন।